নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি অডিও। এখন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি কালীপদ চক্রবর্তীর লেখা গল্প ও এসেছিল। গল্পটি শুনতে আপনাদের কেমন লাগছে নিচে কমেন্ট করে জানান। আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন পিএমজি অডিও। আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে যারা আপনার মতোই বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন। শুরু করছি আজকের গল্প ও এসেছিল। পলাশ মিত্র ছোটবেলা থেকে কলকাতাতেই মানুষ হয়েছে। যখন স্কুলে পড়তো তখন বাবাকে হারিয়েছে। এরপর রেলের চাকরিতে জয়েন করার পর মাকেও হারিয়েছে। তাই এখন একদম একা। জীবনটা বড় শুষ্ক, কঠিন, মরুভূমির মতো লাগে। মা মারা যাওয়ার পর বেশ কয়েকটা বছর কেটে গেছে, কিন্তু কিছুতেই মাকে ভুলতে পারেনি। বাবা মারা যাওয়ার পর মাই ছিল তার অনুপ্রেরণা। মা একটা স্কুলের শিক্ষিকা ছিলেন, তাই ছেলেকে যথাযথ শিক্ষা দিতে পেরেছিলেন। কিন্তু আজও মায়ের মৃত্যুটা পলাশ কিছুতেই মেনে নিতে পারে না। কারণ মা স্কুল থেকে ফেরার পথে একদিন গাড়ির ধাক্কায় মারা যান। আজও পলাশের জীবনে একটা নিঃসঙ্গতা তাড়া করে বেড়ায়। কি করলে যে জীবনে একটু শান্তি ফিরে পাবে তা বুঝে উঠতে পারে না। তাই তো নিজের ইচ্ছে এই দূর একটা স্টেশনে চাকরি নিয়ে চলে এসেছে। বর্তমানে পলাশ মিত্র হাতিয়া স্টেশনের স্টেশন মাস্টার। স্টেশনের পাশেই কোয়ার্টারে থাকে। রেলওয়ে সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিল, তারপর বদলি হতে হতে এখানে এসে পৌঁছেছে। সকাল থেকে সন্ধে পর্যন্ত স্টেশনেই থাকে। মা বাবা দুজনেই গত হয়েছেন, তাই পিছু টান বলে কিছু নেই। পলাশ কাজের মধ্যেই আনন্দ খুঁজে নেয়। স্টেশনের অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার বীরেন্দর অবস্থি অনেকবার বলেছে, পলাশবাবু আপনি এবার বিয়েটা করে নিন, কিন্তু পলাশকে কিছুতেই রাজি করাতে পারেনি। পলাশ যখন একা একা বসে থাকে নিজের কেবিনে, তখন মাঝে মাঝে উদাস হয়ে নানা কথা ভাবতে থাকে। এটা বীরেন্দরের চোখ এড়ায়নি। পলাশের মনে অতীতের কথাগুলো তাকে আরো উদাস করে দেয়। পশ্চিমবঙ্গে চাকরি না পেয়ে দিল্লি চলে যায়। সেখানে গিয়ে একটা ফুড ডেলিভারি সার্ভিসের ডেলিভারি বয়ের চাকরিও সে করেছে। তাই এখানকার খেটে খাওয়া মানুষগুলোকে দেখলেই তার মনটা কেমন নরম হয়ে যায়। তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তাই রেলের ছোট বড় সব কর্মচারীরাই পলাশকে খুব ভালোবাসে। দিল্লিতে ফুড ডেলিভারি বয়ের চাকরি করতে করতে যখন প্রায় ক্লান্ত হয়ে পড়েছিল, তখন একদিন মায়ের ফোন এলো। মা জানালেন যে ওর রেলের চাকরিটা হয়ে গেছে। দিল্লি যাওয়ার আগে যে ইন্টারভিউ দিয়ে গিয়েছিল তাতে সে পাশ করেছে। চাকরির জয়েনিং লেটার এসেছে। খবরটা পেয়ে দিল্লির সব পাট চুকিয়ে বাড়ি ফিরে এসেছিল পলাশ। প্রতিদিনই সারাদিনের ডিউটি সেরে সন্ধ্যায় কোয়ার্টারে গিয়ে একটু বিশ্রাম নিয়ে রাতের ডিনার সেরে আবার ফিরে আসে স্টেশনে, বিশেষ করে হাওড়া রাঁচি এক্সপ্রেসটাকে পাস করাতে। এটা একটা বেশ নামকরা ট্রেন এই লাইনের। কোয়ার্টারটা স্টেশনের সাথে একেবারে লাগোয়া, তাই খুব একটা অসুবিধে হয় না। অন্য দিনের মতো সেদিনও রাঁচি এক্সপ্রেসকে পাস করাতে স্টেশনে ঢোকার সাথে সাথে বীরেন্দর অবস্থির সাথে দেখা হয়ে গেল। বীরেন্দর অবস্থি বললেন, আমি আপনাকেই খবর দেওয়ার জন্য পোর্টারকে বলতে যাচ্ছিলাম। যাক, আপনি যখন এসে গেছেন তাহলে আপনি রাঁচি এক্সপ্রেসটা পাস করিয়ে দেবেন। আমি খাবারটা খেয়ে আসছি ততক্ষণে। আর হ্যাঁ, আপনার সাথে এক মহিলা দেখা করতে এসেছেন। আমি তাকে আপনার কেবিনে বসিয়ে রেখে এসেছি। এত রাতে আবার কে এলো দেখা করতে? ঠিক আছে, আপনি যান, আমি দেখে নেব। কেবিনে ঢুকেই পলাশ চমকে উঠল। দেখলো একটা চেয়ারে মৌ বসে আছে। উচ্ছ্বাস চেপে রাখতে না পেরে বলে উঠল, আরে তুমি এখানে? আর আমি তোমাকে তন্ন তন্ন করে কোথায় না খুঁজেছি।
কোথাও তোমার খোঁজ পাইনি। কি খাবে বলো? তোমার মুখটা দেখে কেমন শুকনো শুকনো লাগছে, নিশ্চয়ই খুব খিদে পেয়েছে তোমার। কি হলো, কোনো কথা বলছো না কেন? এমন সময়ে পোর্টার এসে খবর দিল, বাবু, রাঁচি এক্সপ্রেস স্টেশনে ঢুকছে। এদিকে একটা ডেড বডি এসেছে দূরের এক গ্রাম থেকে। রাঁচি হাসপাতালে পাঠানো হচ্ছে পোস্টমর্টেমের জন্য। আপনার সই চাই। তুমি যাও, আমি আসছি। বলেই পলাশ মিত্র মৌকে উদ্দেশ্য করে বলল, তুমি একটু বসো, আমি যাব আর আসব। আমার কাজটাই এরকম, বুঝলে? বলেই কেবিন থেকে বেরিয়ে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে গেল। যে কামরায় বডি তোলা হবে তার সামনে বডিটা রাখা আছে। পলাশ সেখানে পৌঁছে কাগজে সই করতে করতে বলল, মুখের কাপড়টা খুলে মুখটা একটু দেখাও। এটা নিত্যনৈমিত্তিক কাজ, একবার দেখে কনফার্ম করে নেওয়া আর কি। ডেড বডির মুখ থেকে কাপড়টা সরাতেই পলাশের মাথাটা কেমন যেন ঝিমঝিম করে উঠল। এ কি করে সম্ভব? এ তো মৌয়ের ডেড বডি, এইমাত্র যাকে ওর কেবিনে বসিয়ে রেখে এসেছে। ইতিমধ্যেই ডেড বডিটা হাতিয়া এক্সপ্রেসে কামরায় তোলার সময় দেখল মৌ কামরার দরজায় দাঁড়িয়ে পলাশের দিকে তাকিয়ে হাসছে, কিছু যেন বলতে চাইছে। পলাশের মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। পাগলের মতো নিজের কেবিনের দিকে দৌড়ে গেল। কেবিনে ঢুকে দেখল সেখানে মৌ নেই। ওর মাথাটা যেন ঘুরছে মনে হচ্ছে, চোখে অন্ধকার দেখছে। এ কি স্বপ্ন না সত্যি? মাথায় হাত দিয়ে বসে পড়ল নিজের চেয়ারে। পলাশ ভূত প্রেত ইত্যাদিতে কোনোদিনও বিশ্বাস করত না। রাতের পর রাত অনেক ছোট ছোট রেলওয়ে স্টেশনে ডিউটি দিয়েছে। ট্রেনের তলায় কাটা পড়া বহু ডেড বডি তাকে দেখতে হয়েছে, কিন্তু এমন পরিস্থিতিতে পড়তে হবে তা এর আগে কখনো ভাবেনি। এ কি করে সম্ভব তা কিছুতেই বুঝে উঠতে পারছিল না। চোখের সামনে পুরনো দিনের স্মৃতিগুলো ভেসে উঠল একে একে। দিল্লিতে চাকরি করতে গিয়ে তার সঙ্গে পরিচয় হয়েছিল মৌয়ের। পরিচয়টাও খুব অদ্ভুতভাবে হয়েছিল। একদিন ফুড ডেলিভারি করতে গিয়ে পলাশের আলাপ হয়েছিল মৌয়ের বাবার সাথে। মৌয়ের বাবা কথায় কথায় পলাশের সাথে গল্প জমিয়ে দেন এবং জানতে পারেন যে পলাশ একজন শিক্ষিত যুবক, কিন্তু অবস্থার ফলে আজ সে এই ডেলিভারির কাজ করছে দিল্লিতে এসে। এরপর আরও জানতে পারেন যে পলাশ একাই এখানে থাকে, তাই রাতে ফিরে গিয়ে কোনো কোনো দিন খাওয়াও জোটে না কপালে। এরপর একদিন পলাশ যখন দুটো খাবারের প্যাকেট নিয়ে মৌদের বাড়িতে ডেলিভারি দিতে যায়, সেই সময় মৌ এসে একটি প্যাকেট নেয় এবং অন্যটি পলাশের হাতে দিয়ে বলেন, বাবা আজ বাড়িতে নেই, বলেছেন এটা আপনার জন্য, আর আগামী রবিবার আমাদের বাড়িতে আপনার নেমন্তন্ন। পলাশ এরকম একটা পরিস্থিতির জন্য মোটেই প্রস্তুত ছিল না, তাই অনেক আপত্তি সত্ত্বেও মৌয়ের অনুরোধে প্যাকেটটি নিতে রাজি হয় এবং রবিবার নেমন্তন্ন রক্ষা করবে বলে জানিয়ে আসে। এরপর ক্রমশ এই পরিবারের সাথে তার পরিচয় আরও ঘনিষ্ঠ হয়ে উঠতে থাকে। এভাবে কখন পলাশ আর মৌয়ের ঘনিষ্ঠতা গভীরে পৌঁছেছে তা ওরা নিজেরাও বুঝতে পারেনি। পরিচয় থেকে ক্রমশ তা প্রেমে পরিণত হয়। মৌয়ের জন্ম ও পড়াশোনা দিল্লিতেই, তাই দিল্লির রাস্তাঘাট ওর কাছে খুবই পরিচিত ছিল। দিল্লির লোকেদের নার্ভও ওর খুব ভালোভাবে জানা ছিল। ওর সাথে পলাশ দিল্লির বহু জায়গায় ঘুরেছে। সেসব দিনের কথা মনে পড়ে যায় পলাশের। মনে পড়ে যায় দিল্লির সেই সব সুখ স্মৃতি। মৌয়ের হাত ধরে ছুটির দিনে ইন্ডিয়া গেটের সামনে বেড়াতে যাওয়া। মনে পড়ে সেই দিনগুলো যখন লোদি গার্ডেনের বা মোগল গার্ডেনের ফুলগুলো হাতছানি দিয়ে ডাকত। মনটা চলে যেত সেই স্বপ্নপুরীর এক অচিন রাজ্যে। ওই পুরনো স্মৃতিগুলো তাকে আজও বড় কষ্ট দেয়। সেই পুরনো রাস্তা, লোদি গার্ডেন, ইন্ডিয়া গেট, যেখানে সে মৌয়ের হাত ধরে দিনের পর দিন ঘুরে বেড়িয়েছে, সেগুলো যেন তাকে দেখে আজও বিদ্রূপ করে আর প্রেমের বদনাম করে বেড়ায়।
হঠাৎ একটা বড় ভূমিকম্পে মনে হলো ওদের স্বপ্নের প্রাসাদটা ভেঙে চুরমার হয়ে গেছে। পলাশ দিল্লি থেকে ফেরার আগে মৌয়ের সঙ্গে দেখা করতে গিয়ে ওর দেখা পায়নি। জানতে পেরেছিল ওরা সরোজিনী নগর থেকে অন্য কোথাও শিফট করে গেছে। এর 2-1 দিনের মধ্যেই পলাশকে কলকাতা ফিরতে হয়েছিল চাকরিতে জয়েন করার তাগিদে। এরপরেও পলাশ 2 বার দিল্লি গেছে মৌয়ের খোঁজ নিতে, কিন্তু মৌয়ের খোঁজ পায়নি। হয়তো মৌও তাকে খুঁজে বেরিয়েছে এদিক সেদিক। মৌকে সে একদিন খুঁজে বার করবেই এই আশায় আজও সে বিয়ে করেনি। তার স্থির বিশ্বাস পলাশ একদিন মৌকে খুঁজে বের করবেই। কিন্তু আজ একই দৃশ্য সে দেখল, নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। একটি বার যদি মৌকে বলতে পারত, এই আশায় আজ বুক বেঁধেছিল। মৌকে বলবে ঠিক করেছিল যে এবার সে আর মৌকে ওর থেকে দূরে সরে যেতে দেবে না। ও বড় ছেলে মানুষই করত, দরকারের থেকে বেশি উচ্ছ্বসিত হয়ে উঠত। আনন্দ হলে বাচ্চাদের মতো খুশি হতো। ওদের বাড়ির বাগানটা ছিল খুব বড়, উদ্যানও বলা চলে। কোথাও ফুলের কেয়ারি, কোথাও ফলের গাছ, কোথাও আবার এমনি জংলা। পলাশ মাঝে মাঝে বলতো মালি এনে জায়গাটা পরিষ্কার করে ভালো মতো সাজানো বাগান করার কথা। যদিও সে পরিকল্পনা বাস্তবে রূপ নেয়নি। মৌ ওই আধবুনো বাগানটাকেই বেশি ভালোবাসত। পলাশের স্পষ্ট মনে আছে, একবার ওদের বাড়ি গিয়ে দেখল মৌ ওদের বাগানের একটা শ্যাওলা ধরা বড় পাথরের ওপর বসে হাতে আচারের বয়াম নিয়ে জীবনানন্দের কবিতা আবৃত্তি করে যাচ্ছে নিজের মনেই। একবার সন্ধেবেলা পাণ্ডব কেল্লার কাছে বোটে চেপে আকাশের তারাগুলোর দিকে তাকিয়ে কবিতা আবৃত্তি করে শুনিয়েছিল পলাশকে। খুব ভালো আবৃত্তি করতে পারত। আবৃত্তি করতে করতে কোথায় যেন হারিয়ে যেত এক অচিন রাজ্যে। একবার ছুটির দিনে ভোরবেলা বেড়াতে গিয়ে দুজনে খুব আনন্দ করেছিল। দিল্লির রাস্তার দুপাশে চিরহরিৎ গাছের সারি, পাতার ফাঁক দিয়ে মৌয়ের মুখে যখন সকালের মিষ্টি রোদ এসে পড়ত, তখন কি সুন্দরী না লাগতো তাকে। রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ কোনো ভিখারি নজরে পড়লে দৌড়ে গিয়ে মৌ তাকে সাহায্য করে আসত। কখনো কখনো যে দুজনের মধ্যে মান অভিমানের পালা চলেনি তেমন নয়, তবে নিজেরাই তা মিটিয়ে ফেলত। কখনো একজন আরেকজনকে ছেড়ে থাকতে হবে তা স্বপ্নেও ভাবেনি। একবার পলাশ মজা করে মৌকে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা প্রেম বলতে তুমি কি বোঝো? তার উত্তরে মৌ যা উত্তর দিয়েছিল তা পলাশ আজও মনে করে নিজের মনেই হাসতে থাকে। মৌ বলেছিল, প্রেম অনেক রকম হয়, তবে জীবনের প্রথম প্রেম সকলের কাছেই স্মরণীয় হয়ে থাকে। প্রথম প্রেমের কোনো নির্দিষ্ট বয়স নেই। অনেকের বেলায় খুব কম বয়সে প্রথম প্রেম এসে থাকে। প্রথম প্রেম বেশিরভাগ ক্ষেত্রেই আসলে প্রেম হয় না, সেটা হয়ে থাকে ইনফ্যাচুয়েশন। প্রথম প্রেম হতে পারে কোনো বাল্যবন্ধু, হতে পারে গৃহশিক্ষক বা স্কুলের শিক্ষক বা শিক্ষিকা, হতে পারে বয়সে বড় কোনো ব্যক্তি, আবার হতে পারে কোনো ফিল্মের নায়ক বা নায়িকা, হতে পারে পাড়ার কোনো হ্যান্ডসাম তরুণী বা বড় দাদার বয়সী কোনো লোক। আরেক রকম প্রেম হলো লাভ এট ফার্স্ট সাইট, অর্থাৎ প্রথম দেখাতেই প্রেম। এই ধরনের প্রেম অবশ্য একতরফাই হয়। ছেলেদের ক্ষেত্রেই এই ধরনের প্রেম বেশি দেখা যায়। এই প্রথম দেখাটা বিয়ের অনুষ্ঠানে, শপিং মলে, কলেজে, ইউনিভার্সিটিতে, কোচিং সেন্টারে, স্যারের বাড়িতে বা বন্ধুদের আড্ডাতেই বেশি দেখা যায়। এই ধরনের প্রেমে অবশ্য বন্ধুদের বা বড়দের সাহায্যের দরকার পড়ে। এই ধরনের প্রেমের সূত্রপাত রূপ, সৌন্দর্য ও দৈহিক সৌন্দর্যের ভূমিকাই বেশি। বাবা, এইসব শুনে তো মনে হচ্ছে তুমি প্রেম নিয়ে ডক্টরেট করেছো। আরও আছে মশাই, বন্ধুত্ব থেকে প্রেম। এই ধরনের প্রেমের ক্ষেত্রে প্রেমিক ও প্রেমিকা দুজনেই প্রথমে বন্ধু থাকে। এক রাতের প্রেম, এগুলোকে প্রেম বললে পাপ হবে। 90% ক্ষেত্রেই ছেলেরাই এ ধরনের প্রেমের আয়োজক। দৈহিক বাসনাকে পূর্ণতা দেওয়াই এই প্রেমের প্রধান উদ্দেশ্য। বিবাহোত্তর প্রেম, এই প্রেম শুধুমাত্র স্বামী ও স্ত্রীর মধ্যে দেখা যায়। বিয়ের ঠিক পরপর প্রথম কয়েক মাস এই প্রেম প্রবল থাকে। পরকীয়া প্রেম,
এটা নিয়ে আর নাইবা বললাম, এটা সবাই জানে। না বুঝেই প্রেম। সাধারণত এই ধরনের প্রেম স্কুলে পড়ুয়াদেরই হয় বেশি। কর্মক্ষেত্রে প্রেম, এটাও তোমাদের কাছে অজানা নয়। আজকাল তো মোবাইলেও প্রেম হয়, ইন্টারনেটে ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও প্রেম হচ্ছে, সেখানে ধোঁকাও হচ্ছে খুব বেশি। তুমি বরং এই নিয়ে একটা ডিপ্লোমা বা ডিগ্রি করে ফেলো, ভালো নম্বর পাবে। এসব পুরনো কথা ভাবতে ভাবতে মনটা বড় উদাস হয়ে যায়। এখনো পলাশ মাঝে মাঝে মৌয়ের কথা ভাবতে ভাবতে প্রায়ই আনমনা হয়ে যেত। অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার মিস্টার অবস্তিও অনেকদিন ধরে লক্ষ্য করেছেন। তাই একদিন তিনি পলাশকে জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা স্যার, আপনার মনের মধ্যে মনে হয় অনেক দুঃখ জমে আছে। আপনাকে মাঝে মাঝেই আনমনা হতে দেখি। কারো সাথে মনের কথা ভাগ করে নিন, নয়তো অসুস্থ হয়ে যাবেন। প্রতিবারই পলাশ এর কোনো উত্তর না দিয়ে কোনো না কোনো বাহানায় এড়িয়ে গেছে। এসব কথা ভাবতে ভাবতে কোথায় যেন হারিয়ে গিয়েছিল। হঠাৎ সম্বিত ফিরে পেল মিস্টার অবস্তির ডাকে। মিস্টার অবস্তি বললেন, স্যার, এবার আপনি বাড়ি যান, আমি ডিনার করে ফিরেছি। পলাশের শরীরটা কেমন যেন ভারী লাগছিল, কিছুতেই দাঁড়াতে পারছিল না। টেবিলে ভর দিয়ে দাঁড়াতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। মিস্টার অবস্তি পরীক্ষা করে দেখলেন পলাশের নিথর দেহটা মেঝেতে পড়ে আছে। নিমেষেই সারা স্টেশন চত্বরে এক শোকের ছায়া নেমে এলো।